আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লিসেনার্স, কেমন আছেন সবাই? আমিও অনেক অনেক ভালো আছি এবং সর্বপ্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের গত ভিডিওতে আপনারা অনেক ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন। আজকের আমাদের যে গল্পটি, এই গল্পটি হতে চলেছে হরর জগতের বা ভূতের বলেন বা ভয়ঙ্কর জগতের বলেন, এই জগতের মধ্যে একটা খুবই ভয়ঙ্কর গল্প। এবং এই গল্পটি আমি শুরুতেই বলে নিব যে এইটা যারা দুর্বল মাইন্ডের বা যাদের হার্টের সমস্যা আছে, এই টাইপের কোনো মানুষ আমাদের গল্পগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তারপরেও যদি শোনার পরে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার বা সব কিছুই আপনার উপরে থাকবে। আমরা এই ব্যাপারে কোনো দোষী সাব্যস্ত হতে রাজি নই, যেহেতু আমরা আপনাদেরকে আগেই বলে রেখেছি। আজকের গল্পটি হতে চলেছে একটি লাশ কাটা ঘর নিয়ে বা একজন ডুমের গল্প নিয়ে, যেই গল্পটার মধ্যে মানে লাশ খাওয়া বা এই ধরনের একটি ভয়ঙ্কর গল্প নিয়ে। তো গল্প শুরু করার আগেই আজকে আপনাদেরকে আমি বলে নিতে চাই যে আপনারা আমাদের চ্যানেল এবং পেজকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আর যে এসআরএস আছি আপনাদের সাথে। তো চলুন গল্প শুরু করা যাক। চয়েস করার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে, হঠাৎ করে আমি একদিন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা নিউজ দেখতে পেলাম। কোনো একটা জায়গায় একটা ডোমকে নিয়ে, সেই ডোম লাশের সাথে আর তার যৌন চাহিদা পূরণ করতো এবং বিভিন্ন ভয়ঙ্কর কিছু গল্প ছিল। তো ফেসবুকে আমি কিছু একটা অংশ দেখার পরে এরপরে পেপার পত্রিকায় বা অন্যান্য অনলাইনে আমি এটা নিয়ে রিসার্চ করলাম এবং আমার দীর্ঘদিন যাবৎ আমি এটা আপনাদের সাথে শেয়ার করব কি করব না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। কারণ গল্পটা এতটাই ভয়ঙ্কর ছিল যে এটা আসলে আপনাদের সাথে শেয়ার করা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। পরিশেষে আমার মনে হলো যে না, গল্পটা আপনাদের সাথে শেয়ার করাই যায় এবং মানুষের সাথেও এটা জানার প্রয়োজন যে সমাজে আসলে কতটা নিকৃষ্ট মন মানসিকতার লোকও আছে। সবাই আসলে যে নিকৃষ্ট বিষয়টা এমন না, কিছু মানুষ সমাজের মধ্যে ভালোও আছে। তো চলুন দেরি না করে আজকের গল্পটা শুরু করে দিই। গল্পটি শুরু হয়েছিল একটা হসপিটালকে কেন্দ্র করে। হসপিটালের ডোম ঘর, আপনারা যদি কেউ ডোম ঘর না চিনে থাকেন, সেটা হচ্ছে আপনার যেই জায়গাটায় লাশ কাটা হয় এই জায়গাটাকে ডোম ঘর বলে বা লাশ কাটা ঘর বলে। এই লাশ কাটা ঘরে ডোমরা যেই লাশগুলো কেটে থাকে, এগুলো কোনো স্বাভাবিক মৃত্যুতে যেই লাশগুলো আসে, যদিও স্বাভাবিক মৃত্যুর কোনো লাশ হসপিটালে আসে না এবং স্বাভাবিক মৃত্যুর কোনো লাশ তারা কাটেও না। লাশ ঠিক সেইগুলোই তারা কাটে যেগুলো অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা কোনো হত্যা করা হয়, খুন করা হয়, এই ধরনের লাশগুলোকে বা অস্বাভাবিক মৃত্যু হিসেবে যেগুলোকে ধরা হয়, এরকম অস্বাভাবিক মৃত্যুর যে লাশগুলো, এই লাশগুলো তারা ডাক্তারদের পরামর্শে তারা কেটে থাকে। এবং অনেকেই আপনার এই ডোমদেরকে নিয়ে বিভিন্ন ধরনের দোষারোপ করে থাকে। সেটা হচ্ছে তারা লাশ থেকে বিভিন্ন জরুরি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেগুলো হতে পারে চোখ, কিডনি অথবা লিভার, এই টাইপের কিছু জিনিসগুলো তারা চুরি করে বা এমন কিছু দোষারোপ তাদের উপর অনেক সময় দেওয়া হয়। কিন্তু সত্যি কথা হলো এটাই যে আমি রিসার্চ করতে গিয়ে দেখেছি আসলে এই ধরনের কোনো সুযোগ সুবিধা তাদের কখনোই থাকে না। তাদের কাছে এগুলো রাখার মতন যে জিনিসপত্রগুলো লাগে, একটা চোখ বলেন বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলেন, এ রাখার মতন কোনো জিনিসপত্র তাদের কাছে থাকে না এবং তারা সার্বক্ষণিকভাবে অবজারভেশনে থাকে বা এই ধরনের কোনো সুযোগই আসলে তাদের থাকে না। তো চলুন গল্পটা শুরু করা যাক। আমি আসলে গল্পটা শুরু করার আগেই বলতে চাই যে আমি গল্পের স্বার্থে এটা নিয়ে রিসার্চ করতে করতে কোনো একটা লোকের সাথে আমার পরিচয় হয়, যার এই গল্পের সাথে সম্পূর্ণ তিনি জড়িত ছিলেন বা এই গল্প তিনি সম্পূর্ণভাবেই জানতেন। তো আমি তার ভাষ্য অনুযায়ী, সে ঠিক যেভাবে আমাকে বলেছেন সেইভাবেই আমি আপনাদেরকে শোনাতে চলেছি। যদিও সে তার নিজের নাম এবং পরিচয় গোপন রাখার জন্য আমাকে অনুরোধ করেছে, যার কারণে আমি আপনাদের সাথে তার নাম এবং পরিচয় শেয়ার করতে পারতেছি না। তো যার কারণে আমি আপনাদেরকে সে যেভাবে আমাকে শুনিয়েছে সেভাবেই গল্পটা শোনাতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আমার বাবা ছিলেন একজন ডম এবং আমি 20 বছর বয়সেই তার সাথে আমি ডমের কাজ শুরু করি। প্রথমের দিকে আমার ডমের কাজ করতে বা লাশ কাটতে অনেক ভয় লাগতো বা রাতে আমি ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। মানসিক একটা চাপ চলে আসতো আমার উপরে। এক পর্যায়ে আমি দেখলাম যারা লাশ কাটে তারা বেশিরভাগই, সবাই বলবো না, কোনো না কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করত বা সেবন করত, যাতে করে এই মানসিক চাপটা বা প্রেশারটা তার উপরে না আসে। তো শুরুর দিকে আমি একটা টাইমে গাঁজা সেবন করতাম যাতে করে আমার ওই মানসিক প্রেশারটা না আসে, কিন্তু তাতে করেও আমার খুব একটা কাজ হচ্ছিল না। এরপরে আমি আস্তে আস্তে
বাংলা মদ খাওয়া ধরে, যেটা আমার কাছে খুব কার্যকর মনে হচ্ছিল। তো সবসময় আমি বাংলা মদ খেয়ে এরপরে কাজ শুরু করতাম। তো আমি মাঝে মধ্যে আমাদের পাশে একটা হসপিটাল ছিল, সেখানের একটা হসপিটালে আমি মাঝে মধ্যে একজনকে সাহায্য করতে যেতাম এবং সেও আমাকে মাঝে মধ্যে সাহায্য করতে আসতো। গল্পের সুবিধার্থে আমি তার একটা নাম দিয়ে দিই, যেহেতু এখানে আমি নাম দিতে পারতেছি না, আমার বারণ আছে। এই জন্য আমি তার নামটা সোহান নামে দিয়ে দিতেছি। তো মাঝে মধ্যে সোহান ভাইও আমার এখানে কাজের সুবিধায় আসতো এবং আমিও সোহান ভাইয়ের ওখানে যেতাম। তো লোকটাকে আমার বরাবরই সবসময় একটা অদ্ভুত মানুষ হিসেবে কেমন যেন লাগতো। তার কথাবার্তা, চালচলন বা সবকিছুই একটু অদ্ভুত ছিল আমার কাছে। তো তিনি, তার বয়স ৩৫ হয়ে গিয়েছিল, তারপরেও তার বিবাহ শাদী হচ্ছিল না বা তার করার মতন কোনো আগ্রহ ছিল না। এই জিনিসটা আমার কাছে একটু কেমনও যেন লাগতেছিল, যদিও আমিও বিবাহ শাদী করিনি, কিন্তু তারপরেও আমার বয়স তো খুব একটা ছিল না যেটা আমার সাথে মানানসই। এরপরে ধীরে ধীরে আমি বাবার সাথে কাজ করতে থাকি। হঠাৎ করে কিছুদিন পরে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমি ওই হসপিটালের হেড ডোম হিসেবে কাজ করা শুরু করে দিই। আমি হেড ডোম হওয়ার পরে ঠিক অ্যাকুরেট সময়টা মনে না থাকলেও ৬ বা ৭ মাস পর হবে, হঠাৎ করে একদিন একটা মেয়ের লাশ হসপিটালে আসে। মেয়েটার বয়স ১৮ বা ২০ এরকম হবে। মেয়েটা দেখতে এতটাই সুন্দর হয়ে ছিল, বা তার মারা যাওয়ার যে ৩০ ঘন্টা পার হয়েছিল, এটা তাকে দেখলে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন সে ঘুমন্ত অবস্থায় আছে, এবং তার গায়ের রংটা একদম দুধে আলতা যেটাকে বলে, ঠিক টকটকে সুন্দর একদম একটা মেয়ে ছিল। চুলগুলোও ছিল একদম সাজানো গোছানো। তার শরীরের গঠনও ছিল অনেকটাই সুন্দর, যেটা আমি পাবলিক প্লেস বিধায় সুন্দরভাবে বর্ণনা করতে পারতেছি না। এক কথায় বলতে গেলে রূপে সে পরিপূর্ণ একজন নারী ছিল। তো তখন আমি লাশটা যখন কাটতে যাব, তখন হসপিটাল থেকে অর্ডার দেওয়া হলো সোহান ভাইকেও ডাকার জন্য। আমি তাকে ডাকলাম এবং দুইজন মিলে আমরা যখন কার্যক্রম শুরু করতে যাব, ঠিক তখন যেহেতু দুইজনই আমরা মদ খাওয়া অবস্থায় ছিলাম, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা কাজের শুরুর দিকে আমরা মদ খেয়ে নিতাম, যাতে করে আমরা অন্তত আমাদের উপরে যে প্রেশারটা আসে মানসিক একটা, যদিও লাশ কাটা একটা বড় মানসিক প্রেশারের বিষয়, যারা এই বিষয়গুলোতে অবগত আছেন তারা জানবেন বা জেনে থাকবেন। এছাড়াও আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনারা হঠাৎ করে কোনো লাশ দেখলে বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট দেখলে আপনাদের মাথার মধ্যে এটা অনেক দিন ঘুরে। তো সেক্ষেত্রে আমরা একটা মানুষকে কাটা ফাড়া করে সেগুলোর সার্জারি করাটা অবশ্যই অনেকটা মানসিক চাপের বিষয়। তো যাই হোক, গল্প শুরু করা যাক আবার। যেটা হচ্ছে, হঠাৎ করে যখন আমরা লাশের কাছে গেলাম, যাওয়ার পর আমরা কাজ শুরু করব, সেই অবস্থায় সোহান ভাই আমাকে অফার দিল যে এত সুন্দর লাশ বা এত সুন্দর বডি তো আমরা কখনো দেখি নাই, তো চলেন এর সাথে আমরা শারীরিক মিলন করি বা শারীরিক যে যৌন চাহিদা এটা পূরণ করি। তো আমিও মাতাল থাকার কারণে আমি সেটা রিফিউজ করতে পারলাম না। আর আমার দেখা, আমার মনে হয় যে সব থেকে সুন্দরী রমণী বা সব থেকে সুন্দর মেয়ে ছিল এটা, তাই আমিও আর তাকে না করিনি। তো প্রথমেই সোহান ভাই তার সাথে শারীরিক মিলন করলো বা শারীরিক যে চাহিদা এটা পূরণ করলো, এরপরে আমাকে দিল, আমিও করলাম। কিন্তু আমরা এই কাজগুলো করার পরে যখন সার্জারি করলাম বা লাশটাকে কাটলাম, তখন তার মৃত্যুর যেই রহস্য, এটা কোনোভাবেই উদ্ঘাটন করতে পারতেছিলাম না, যে সে কীভাবে মারা গেল বা কেন মারা গেল। ডাক্তাররাও অনেকটা আশ্চর্য হয়ে যাচ্ছিল যে আসলে এটা একদিকে তো কোনো স্বাভাবিক মৃত্যু বলেও মনে হচ্ছে না, কিন্তু তার মৃত্যুর যে রহস্য, দেখা যায় প্রত্যেকটা মৃত্যুর পিছনেই আমরা সার্জারি করলে বুঝতে পারি যে লাশটা কীভাবে মারা গেছে, সেটা গলা কেটে হত্যা করা হোক বা গলা চেপে হত্যা করা হোক বা বিষক্রিয়ার মাধ্যমে হত্যা করা হোক, যে কারণেই হোক এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। কিন্তু এই কেসটার ব্যাপারে আমরা কোনো সমাধানই আসতে পারতেছিলাম না, যে কেন এইটা মারা গেল বা কিভাবে মারা গেল। ডাক্তাররাও ঠিক সেই অবাকভাবেই বিষয়টা দেখতেছিল। এরপর ওই কেসটা ওখান থেকে আর বেশি দূর আগায়নি, কিন্তু এরপর অনেক নারীর লাশ বা অল্প বয়সী মেয়েদের লাশ আমাদের ডোমে আসতে থাকে। আমি এবং সোহান ভাই সেগুলোর কাজ করতে থাকি, এবং সোহান ভাই আমাকে প্রায়ই আমাদের এই কাজগুলোর অফার দিত লাশের সাথে সুন্দর শারীরিক সম্পর্ক করার জন্য। কিন্তু এই বিষয়টা আমার কাছে খুবই বিচ্ছিরি লাগতো বা জঘন্য লাগতো। আমি নীরবে অনেকবার কেঁদেছিও, আমার নিজেকে অনেক দোষী মনে হইতো। আমি অনেকবার তওবাও করেছি, আল্লাহর কাছে মাপ চাইছি, এবং সবসময় আমার কাছে এটা নিয়ে একটা গিল্টি ফিল হইতো। তো এক পর্যায়ে সোহান ভাই হঠাৎ করে আমার কাছে
আবার একটা অফার নিয়ে আসলো, কিন্তু আমি তাকে অনেক বকাঝকা করলাম। সে আমাকে বলল, তাহলে ঠিক আছে, তুমি 10 মিনিটের জন্য ঘুরে আসো। এবং পরবর্তী এরকম অনেক লাশ কাটার ক্ষেত্রে এই যে লাশগুলো মেয়েদের ছিল, অল্প বয়সী মেয়েদের ছিল, তিনি আমাকে বাইরে পাঠিয়ে দিতেন 10 মিনিটের জন্য ঘোরার জন্য। এবং আমার ধারণা আমি যেই সময়গুলো ঘুরতে যাইতাম সেই সময়টায় তিনি অনৈতিক যে কার্যকলাপ লাশের সাথে এটা করতেন। এবং এটা মানে আমি দেখতাম সবসময় তিনি এইগুলো আবার আমার কাছে মাঝে মধ্যে শেয়ারও করতেন খুব গর্ভ সহকারে। যার কারণে আমি বুঝতে পারলাম সে যখন তার হসপিটালে বসে একা একা লাশ কাটে তখনও তিনি প্রত্যেকটা লাশের সাথে এই ধরনের কার্যকলাপ করতেন, কিন্তু আমার কাছে বিষয়গুলো খুবই বিশ্রী বা অস্বাভাবিক লাগতো। এর অনেক দিন পরে আমি এবং সোহান ভাই একসাথে রাতে শুয়েছিলাম। জানি না এটা স্বপ্ন নাকি সত্যি ছিল, তবে বিষয়টা ছিল এরকম যে আমরা দুজন শুয়ে আছি, হঠাৎ করে আমরা দেখতে পেলাম বা আমি দেখতে পেলাম যে আমাদের মাঝে সেই মেয়েটা, যে মেয়েটার সাথে আমরা শারীরিক চাহিদা পূরণ করেছিলাম বা যৌন সঙ্গম করেছিলাম, সেই মেয়েটা আমাদের মাঝখানে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় শুয়ে আছে এবং আমরা দুইজন তার দুই কাঁধে মাথা দিয়ে শুয়ে আছি। তো প্রথমের দিকে ভালো লাগলেও বা স্বপ্ন মনে হলো, এরপরে হঠাৎ করে মানে সেই মেয়েটা আমাদের দুজনের গলা চেপে ধরেছিল। আমরা কোনোভাবেই ছাড়াতেই পারছিলাম না এবং এত শক্তভাবে ধরেছিল যে আমরা চিৎকার চেঁচামেচিও করতেছিলাম না, শুধু হাত এবং পাগুলো মানে ছিটাচ্ছিলাম, যেভাবে ঠিক একটা মুরগি জবাই করার পরে ছেড়ে দিলে লাফালাফি করে, আমাদের হাত পাগুলো ঠিক সেভাবে লাফালাফি করতেছিল। এরপর হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে আমরা দুইজনে উঠে বসি এবং আমি গল্পটা তার সোহান ভাইয়ের কাছে বলার সাথে সাথে সোহান ভাইও আমাকে ঠিক একইভাবে শুনলো। এখন আমরা কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে এটা আমাদের সাথে সত্যিই ঘটেছিল নাকি আমরা স্বপ্নে দেখেছিলাম। তারপর হঠাৎ করে একদিন আমার মানে সবসময় মনে হতো, হঠাৎ করে না, সবসময় আমার মনে হতো যে আমার সাথে সাথে কেউ একজন অলওয়েজ চলাফেরা করতেছে বা আমার সাথে কেউ একজন আছে। বাসার মধ্যে থাকলে মনে হতো বাসায় আমরা শুধু দুইজনই না, সাথেও আরও একজন আছে বা তিনজন আছে। বাসার জিনিসগুলো আমরা সবসময়ই দেখতাম, কখনো না মানে যেই জায়গায় আমরা রাখতাম ঠিক সেই জায়গায় নেই, অন্য জায়গায় নড়াচড়া অবস্থায় পেতাম। এবং খাটে শুয়ে থাকলেও আমাদের মনে হতো যে খাটে আমাদের সাথে কেউ একজন আছে, দুজনেরই আমাদের এরকম মনে হতো। বা অনেক সময় এমন হয়েছে যে আমরা খাটে শুয়ে আছি, তৃতীয় কেউ একজন যদি থাকলে খাট থেকে উঠে চলে যাইতো বা খাটে এসে শোতো, তাহলে যেই খাটের নড়াচড়াটা বা যেই অনুভূতিটা, এই অনুভূতিটা আমাদের সাথে হতো। এরপরে যখন হসপিটালে থাকতাম তখনও মনে হতো যে আমাদের পাশে কেউ হাঁটতেছে বা আমাদের চারপাশে কেউ বসে আছে। তো এভাবেই আমাদের দিনকাল পার হতেছিল একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে। সবসময় একটা ভয় ভয় কাজ করতেছিল আমাদের মাঝে। আমাদের দুইজনের চেহারাই ভয়ে আপনার শুকিয়ে গিয়েছিল বা একটা বিকৃতির দিকে যাইতেছিল দিন দিন। তো হঠাৎ করে একদিন সোহান ভাই গেছিল মুভি দেখতে, আমি আমার রুমে বসে আমার পাশের ফ্ল্যাটের এক আন্টি, সে আমাকে কিছু তেলে ভাজা পিঠা, যেটাকে তেলের পিঠা বলা হয়, এরকম বেশ কিছু পিঠা আমাকে একটা বক্সে করে দিয়ে যায়। তো আমি সেই পিঠাগুলো খাচ্ছিলাম। একটা পিঠা খাওয়ার পরে আমি দ্বিতীয় পিঠাটাতে ঠিক একটা কামড় দিয়েছি, এমন অবস্থায় কেউ একজন বিকৃত একটা কণ্ঠে, কণ্ঠটা ঠিক ছেলেরও না মেয়েরও না, তবে সম্পূর্ণ বিকৃত একটা কণ্ঠে আমাকে বলে উঠলো, পিঠাগুলো আমাকে দে, আমি সবগুলো খাবো। এরপরে ঠিক আমি ভয়ে একটা লাফ মেরে উঠি এবং আমার হাত থেকে পিঠাটা ছিটকে পড়ে। তখনই আমার চোখ পড়ে সেই পিঠার বক্সের দিকে। আমি বক্সের দিকে তাকিয়ে দেখি বক্সের মধ্যে তখনও হয়তো বা 10-12টা পিঠা থাকার কথা, কিন্তু একটা পিঠাও তার মধ্যে নেই। সবগুলো পিঠা কে যেন নিয়ে গেছে। তো আমি ভয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে চলে যাই। চলে যাওয়ার পরে আমি তখন অনুভব করতে থাকি যে আমার কাঁধের উপরে বা কাঁধের উপরে কেউ একজন বসে আছে, যাকে আমি চাইলেও ফেলতে পারতেছি না, কিন্তু তারপরেও আমি কোনো উপায় না দেখে আমি ভয়ে রুম থেকে বেরিয়ে যাই। রুমের সামনেই একটা জাম গাছ ছিল, সেই জাম গাছের নিচে বাঁশের চড়াট বা বাঁশ দিয়ে একটা বেঞ্চ বানানো ছিল, আমি ওখানে বসে হাঁপাচ্ছিলাম এবং তখনও আমি অনুভব করতেছিলাম যে আমার পেটের উপরে কেউ আছে। কিন্তু আমি ভয়ে যে কাউকে ডাকবো আশেপাশের কাউকে, সেই সাহসও পাচ্ছিলাম না বা আমার মাথায় তখন সেটা আসেও নি। আমি তখন সোহান ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম যে তিনি কখন মুভি দেখে বাসার দিকে ফিরবেন, আমি তার সাথে একা বাসায় যাব। এবং আমি ঘেমে সম্পূর্ণ ভিজে গিয়েছিলাম আর ভয়ে কাঁপতেছিলাম। সোহান ভাইয়ের আসতে দেরি হচ্ছে দেখে আমি হঠাৎ করে মাথায় এলো যে একটা সিগারেট জ্বালাই। যদি ওই ধরনের কোনো সমস্যা থেকেও থাকে, জেনের বা ভৌতিক কোনো সমস্যা, তাহলে আগুন দেখলে তারা অবশ্যই সেখান থেকে স্থানান্তরিত হবে বা চলে যাবে। তো আমি যখনই সিগারেটটা মুখে নিয়ে লাইটারটা জ্বালালাম, ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে গেল, যা খুবই ভয়ঙ্কর ছিল আমার লাইফের জন্য।
সেটা হলো লাইটারটা জ্বলানোর সাথে সাথেই চারিদিক থেকে একটা ঝড়ের মতন বাতাস আসতে থাকলো, জাম গাছের সমস্ত ডালপালাগুলো নড়তে থাকলো ভয়ঙ্করভাবে, এবং গাছে যে পাখিগুলো ছিল তারাও চেঁচামেচি করতে করতে অন্য সব গাছে গিয়ে পড়লো। তো তার মধ্যেই আমি চিল্লাপাল্লা করতে করতে খেয়াল করলাম যে আশেপাশে কোথাও কোনো ঝড় নেই, বৃষ্টি নেই বা বাতাসও নেই, এবং আকাশে বেশ জ্যোৎস্নাও ছিল। আমি ভয়ে চিল্লাতে চিল্লাতে হসপিটালের দিকে দৌড়তে থাকলাম। কিছু দূর যাওয়ার পরেই আমার সোহান ভাইয়ের সাথে দেখা। তো তার সাথে দেখা হওয়ার পর আমি আবার তার সাথে বাড়ির দিকেই ফিরতেছিলাম। ফেরার পথে তাকে আমি গল্পগুলো শেয়ার করতেছিলাম, কিন্তু তিনি কোনোভাবেই যেন সেটা গায়ে লাগাচ্ছিল না, বা তার কাছে কোনো বিষয়ই না এগুলো। তিনি ঠিক সেগুলোকে ভ্রুক্ষেপ করে গেলেন। এরপরে রাত্রে আমরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়লাম। হঠাৎ করে আমার খাটের উপরে নড়াচড়ার কারণে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে সোহান ভাই অদৃশ্য কিছু একটার সাথে ইন্টিমেট হচ্ছে। তিনি বিছানা থেকে বেশ খানিকটা উপরে, ঠিক একটা মানুষ শুয়ে থাকলে, তার উপরে থাকলে যতটুকু উঁচুই একটা মানুষ থাকে ততটুকু উপরেই তিনি ভেসে আছেন, এবং ইন্টিমেট অবস্থায় যে শরীরের ভঙ্গি থাকে এই ভঙ্গিতেই তিনি ইন্টিমেট হচ্ছেন। তো যেহেতু সন্ধ্যাবেলায় তার কাছে এগুলো বলার পরেও তিনি কোনো কিছু ভ্রুক্ষেপ করেননি, তাই তাকেও আমি আর ডাকিনি বা কিছু করিনি। আমি আবার অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। এভাবে করে প্রতিদিন রাতেই আমি দেখতাম যে সোহান ভাই অদৃশ্য কিছুর সাথে ইন্টিমেট হচ্ছে, বা এই কাজগুলো তিনি করতেছেন। এমনভাবেই চলতেছিল দিনগুলো। হঠাৎ করে আমি একদিন দুপুরবেলায় মুরগির মাংস রান্না করতেছিলাম। তো আমি লবণ দেখার জন্য যখনই হাতের উপরে নিয়ে লবণ দেখতে গেলাম, তখনই পাশ থেকে পচা গলা কোনো একটা হাতের মতন আমি অনুভব করলাম যে হাত বাড়িয়ে দিয়েছে, এবং আমার কানের কাছে ফিস ফিস করে বলতেছে, আমাকেও মাংস দে, আমিও মাংস খাবো। সাথে সাথে আমি আপনার এটা শোনার পরে অজ্ঞান হয়ে গেলাম, এবং ওখানেই অজ্ঞান অবস্থায় পড়ে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখতে পেলাম যে আমি খাটের উপরে শুয়ে আছি, এবং আমার শরীরে প্রচণ্ড জ্বর। আমার মাথায় জলপট্টি দেওয়া। চোখ খুলেই দেখি সামনের সোফার উপরে বসে সোহান ভাই মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে, এবং আমাকে বলল, কিরে, মাংস তো সবই খেয়ে ফেললি, একটা লেগ পিসও খুঁজে পাচ্ছি না, এত মাংস খাইলি কখন? কিন্তু তখন আমি তাকে বললাম যে কই, আমি তো একটা মাংসও খাইনি, এবং তাকে সম্পূর্ণ ঘটনা আমি খুলে বললাম। বলার সাথে সাথে তিনি আমাকে একটা ধমক দিলেন। আমি তারপরে আর কিছুই বললাম না তাকে। এরপরেও আপনার প্রায় রাতেই দেখতে পেতাম যে সোহান ভাই ভেবে কোনো একটা অদৃশ্য জিনিসের সাথে ইন্টিমেট হচ্ছে, বা বাসার মধ্যে আরও সেই অদৃশ্য শক্তির আনাগোনা বা তাদের কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। একদিন বাজারে বসে, হসপিটালের পাশে একটা বাজার আছে, এই বাজারে বসে আমার মেয়ের যেই দেবর ছিল, এই দেবরের সাথে দেখা হয়ে গেল, এবং তার সাথে আমি কথা বললাম। এবং আগেই আমি বলে নিই, এই দেবরকে আমার চেনার পিছনে কারণ হচ্ছে, এই লাশটি যখন হসপিটালে নিয়ে আসছিল, তো লাশটা রিসিভ করতে আসছিল দেবর এবং মেয়ের যেই ভাই, এরা দুইজন। তো দেবরকে ডাক দিয়ে আমি তার সাথে এইসব ঘটনা সম্পূর্ণ না বললেও কিছু কিছু শেয়ার করি, যে সেই সার্জারির পর থেকে আমাদের সাথে কিছুটা এরকম হচ্ছে। তো দেবরও আমার কাছে যেই তথ্যগুলো দিল বা যে ইনফরমেশনগুলো দিল, সেগুলোও ছিল বেশ ভয়ঙ্কর। তো চলুন আপনার সাথে সেগুলোও শেয়ার করা যাক। তো তিনি আমাকে বলেন যে মেয়েটা বিয়ের হয়, বিয়ের পরে তিনি 1-1.5 বছর মতন সংসার করেন। এই 1-1.5 বছরের সংসারে তিনি প্রথম 1-1.5 মাস বেশ ভালোই ছিলেন, হাসি খুশি ছিলেন, চঞ্চল ছিলেন, এবং বাড়ির সকলেরই খুব প্রিয় পাত্র ছিল। প্রিয় পাত্র তো না, প্রিয় পাত্রী ছিল। তো 1-1.5 মাস পর থেকেই তার মধ্যে নানান ধরনের উদ্ভট চরিত্র বা উদ্ভট কার্যক্রম দেখা যায়, যেগুলো ছিল এরকম যে তিনি বাড়ির পিছনে একটা পুকুর আছে, যে পুকুরে সচরাচর কেউ একটা যায় না, একটা নির্জন জায়গা। ওই জায়গায় গিয়ে তিনি পুকুর পাড়ে বেশিরভাগ সময় বসে থাকতেন, এবং বসে থাকতেন এমনভাবে যে চুল খুলে শাড়ির আঁচল বিছিয়ে দিয়ে তিনি সুন্দরভাবে বসে থাকতেন, এবং বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতেন। এবং সেখান থেকে তাকে ডাকলে তিনি সচরাচর আসতে চাইতেন না, কিন্তু ওখানেই বেশি সময় পার করতেন, এবং কথা বলতেন কারো একজনের সাথে। এবং রাতের বেলায় না, তিনি কখনোই তার হাজব্যান্ডের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইতেন না। কিন্তু প্রথম যখন ভালো ছিল তাদের মধ্যে, তখন এই ধরনের কোনো সমস্যা ছিল না, এটা তার হাজব্যান্ডের ভাষ্য। ধীরে ধীরে তার হাজব্যান্ড এই বিষয়গুলো মেনে নিতে থাকে। তিনি মনে করতে থাকে যে তার বউয়ের উপর হয়তো বা জিনের কোনো আসর আছে বা ভূতের প্রভাব আছে। তিনি অনেক ওজা, ফকির, হুজুর এগুলোও দেখিয়েছেন, কিন্তু কোনো কাজ হইতো না। এক পর্যায়ে তিনি দেখতে পেলেন এরকম পরিবারের সবাই যে বউকে প্রায়ই বাসার সামনে বড় একটা আম গাছ আছে, ওই আম গাছের ডালের উপরে তারা দেখতে পাইতেন, এবং
মনে হইতো যে সে আসলে কারোর সাথে শারীরিক কোনো সম্পর্ক করতেছে, তাদের বউ বা ওই মেয়ে। এই অবস্থায় তাকে অনেক দিনই দেখা গেছে, কিন্তু ওখান থেকে যখন তাকে নামাতে যাইতো সহজে কেউ নামাতে পারতো না, বা অনেক কষ্ট করে দোয়া দরুদ পড়ে বা অনেক মানুষ মিলে তাকে নামাতে হইতো। এরকমভাবে চলতে থাকে। এরপরে তার মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে গেলে তার দেওয়ার আমাদেরকে যেটা বলেন সেটা হচ্ছে তার লাশটা তার সেই যে পুকুর পাড়টা ছিল বাড়ির পিছনে নির্জন, সেইখানে পাওয়া যায় এবং তার মৃত্যুর কোনো চিহ্নও পাওয়া যায় না, বা তার সাথে যে হত্যা করবে বা এই টাইপের কোনো শত্রুও ছিল না। যেহেতু ভাইয়াও তাকে অনেক ভালোবাসতো, বা ভাইয়া বলতে যে মেয়ের হাজব্যান্ড, এবং সে মেনেই নিয়েছিল যে তার সাথে জিনের আসর আছে এবং এটা ঠিক হয়ে গেলে তাদের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এরপরে আমাদের রুমে হঠাৎ করে আর একটা লোককে দেওয়া হয় রুমমেট হিসেবে। তিনিও ডোম ছিলেন, আমরা তিনজন একসাথে থাকা শুরু করে দিই। তো যেহেতু প্রায় দিনই সোহান ভাই আপনার কোনো কিছুর সাথে ইন্টিমেট হইতো, তাই আমি ঘুম ভেঙে যাইতো, ঘুমের সমস্যা হইতো, এই জন্য আমি নতুন যে ভাইটা আসছিল তপু ভাই, তার সাথে ঘুমানো শুরু করে দিই। তো আস্তে আস্তে করে টপু ভাইও দেখতে লাগলো যে সোহান ভাই এগুলো করতেছে বা বাসার মধ্যে এরকম ঝামেলা আছে, তিনিও কোনো কিছু মনে করতেন না বা গায়ে লাগাতেন না। হঠাৎ করে একদিন রাত্রের বেলায় সোহান ভাই চিৎকার চেঁচামেচি করে ঘুম থেকে উঠলো এবং তিনি বলল যে তিনি কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছেন, কিন্তু আমরা জিজ্ঞেস করার পরেও তিনি বললেন না যে তিনি কি স্বপ্ন দেখেছেন। এরপর একদিন আমি সিনেমা হলে ছবি দেখতে গেলাম। একটা রোমান্টিক মুভি দেখে আমি বাসার দিকে ফিরতেছিলাম এবং হাঁটতে হাঁটতে ভাবতেছিলাম যে এই যে পেশা, ডোম পেশা বা এই চাকরিটা ছেড়ে যদি দূরে কোথাও গিয়ে সুন্দর একটা সংসার সাজাতে পারতাম, যেখানে আমাকে কেউ চিনে না, অন্য একটা পেশায় এই ঝড় ঝামেলা বা এই যানজট থেকে বের হয়ে, তাহলে জীবনটা অনেক সুন্দর হতো। এবং মনে মনে ডিসিশন নিতে থাকলাম যে আমি এই চাকরি ছেড়ে দিব বা দূরে কোথাও চলে যাব। এগুলো ভাবতে ভাবতে আমি বাড়ির খুব কাছাকাছি চলে আসি এবং বাড়ি এসে দেখি যে তারা, সোহান ভাই এবং তপু ভাই, খাসির মাংস রান্না করতেছে। তো আমিও খালি পেটে ছিলাম, যার কারণে তিনজন বসে একসাথে সেই খাসির মাংস খাইতেছিলাম। তো খেতে খেতে হঠাৎ করে আমরা খেয়াল করলাম যে টিনের চালের উপরে কারা যেন নৃত্য করতেছে বা নাচতেছে এমন একটা ভাব, এবং সেই যে বাসার সামনের জাম গাছটা, সেই জাম গাছটার দিকেও অদ্ভুত একটা ঝড়ের মতন পাতা নড়াচড়া করতেছে। আশেপাশে আমরা তাকিয়ে দেখলাম যে আসলে কোথাও কোনো ঝড় নেই, রোদই ছিল বাইরে। তো যাই হোক, আমরা সেদিকে ভ্রুক্ষেপ না করে, যেহেতু এগুলো আমাদের সাথে অভ্যাসে পরিণত হয়েছিল, তাই আমরা আবার খাওয়া শুরু করে দিই। খাওয়া শেষ করতে না করতেই সোহান ভাই আমাকে বলল যে আমি যে মাংসটা খেয়েছি এটা খাসির মাংস না, এটা ছিল মানুষের মাংস। সাথে সাথে আমি গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করি এবং বমি করি, এবং তারপরেই আমি তাদের দুইজনের সাথে অসম্ভব রকমের চিল্লাপিল্লা করি, আপনি এক পর্যায়ে মারামারি হওয়ার মতন। পরে তারা তাদের ভুলটা বুঝতে পারে এবং তারা আমার কাছে ক্ষমা চায় এই বিষয়টা নিয়ে। তখন আমার মনে পড়ে যে আমার বাবার যেই গুরু ছিলেন ডোমের, তিনি তাকে একদিন এরকম মানুষের মাংস খাওয়িয়েছিলেন। বাবা এই জন্য অনেকটা নিজেকে দোষী মনে করতো। আমারও ঠিক মানে সেমভাবে নিজেকে দোষী মনে থাকলো, একটা নিজের উপরে ঘৃণা চলে আসলো। আস্তে আস্তে আমি এই জিনিসটা নিয়ে আরও একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেলাম। এইভাবেই আমাদের দিন চলতেছিল। এর অনেকদিন পরে আমি এবং তপু ভাই রুমে শুয়েছিলাম, তখন হঠাৎ করে বাইরে চেঁচামেচির বা চিল্লাচিল্লির শব্দ শুনতে পাই। তো আমরা দুজনই লাফ দিয়ে উঠে বাইরে গিয়ে দেখি যে সেই যে জাম গাছটা ছিল আমাদের বাসার সামনে, সেই জাম গাছটার নিচে সোহান ভাইয়ের লাশটা পড়ে আছে এবং তার লাশটা চরম বিকৃত অবস্থায় সেখানে পড়ে আছে। তার ফেইজের যে অবস্থা, এটা খুবই বিকৃত ছিল, বোঝাই যাচ্ছিল না যে এটা সোহান ভাইয়ের লাশ। কিন্তু যেহেতু আমরা দীর্ঘ সময় ধরে তার সাথে বসবাস করতেছিলাম, তাই আমরা বুঝতে পেরেছিলাম। তো আমার কাছে অবাক করা বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে বাথরুমে যাওয়ার রাস্তাটাও তো এই রাস্তায় না, বা এই জাম গাছের দিকে না, সেটা অন্য দিকে। তাহলে সোহান ভাই অত রাতে ওখানে কি করতে গিয়েছিল বা কেন গিয়েছিল, আমাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো আজও অজানা। এর ৩ দিন পরেই আমি আসলে এই চাকরি থেকে রিজাইন দিয়ে দেই এবং বাংলাদেশের অন্য এক প্রান্তে চলে গিয়ে আমি নতুন করে সংসার শুরু করি। এখন আমার ২টা বাচ্চা, একটা বাচ্চা সরকারি চাকরি করে আর একটা মেয়ে ভার্সিটিতে পড়ালেখা করে। তো এইটা বলার পরেই বৃষ্টিও থেমে যায় আর লোকটাও আস্তে উঠে চলে যাওয়া শুরু করে দেয় বা চলে যায় সেখান থেকে। এরপর আমি হয়ে সেখানে বেঞ্চের উপরে বসে থাকি, অবাক দৃষ্টিতে আমি সামনে তাকিয়ে থাকি যে আসলে আমি এতক্ষণ কার সাথে কথা বলতেছিলাম। একটা নরখেকো মানুষের সাথে, বা যারা মানুষের সাথে দৈহিক মিলন করেছে এমন একটা মানুষের সাথে, এগুলোই আমি ভাবতেছিলাম সেখানে বসে বসে।
তো যাই হোক, গল্পর সত্যতার জন্য আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি যে তপু ভাইয়ের কথা বললাম, এই তপু ভাই মূলত হচ্ছে, তো গল্পর সত্যতা যাচাইয়ের জন্য আমি আপনাদের পরিশেষে বলতে চাই যে যারা আপনারা এই গল্পটি সম্পর্কে জানতে চান তারা খলিলুর রহমান নামে সার্চ করে দেখবেন, বা এই টাইপের যে গল্প মানে অনলাইনে সার্চ করে দেখবেন যে আপনারা পেয়ে যাবেন। এই লোকটা আপনার সর্বশেষ খলিলুর রহমান যে লোকটা ছিল, তিনি এক পর্যায়ে ঢাকা মেডিকেলে ধরা খায় এবং ঢাকা মেডিকেল অথরিটি তাকে জেলে মানে পুলিশের কাছে ধরিয়ে দেয় বা তার জেল হয়। জেলে এক পর্যায়ে তাকে মানসিক রোগী হিসেবে সাব্যস্ত করে পাবনা মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। এরপরে তিনি দীর্ঘদিন যাবৎ পাবনা মেন্টাল হসপিটালে থাকার পরে তার যখন ছাড়া পায় তখন সমাজের মানুষজন তাকে আর অ্যাকসেপ্ট করেনি। পরিশেষে তিনি আজিমপুর গোরস্থানে এক মানে তার শেষ জায়গা হয়। সেখানে তিনি একটা ঝুপড়ি ঘরের মধ্যে তার বাকি জীবন পার করেন এবং 2005 সালে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো আজকের গল্পটা ছিল এই পর্যন্তই। আমরা আবার কোন নতুন একটা গল্প নিয়ে সামনের এক সপ্তাহে আপনাদের সাথে আবার চলে আসব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন এবং আপনাদের ভালোবাসা সবসময় আমাদের পাশে আছে। আমাদের ভালোবাসা সবসময় আপনাদের সাথে। আজকের গল্পটা এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম। লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকুন।